প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছো, ভালো আছো। করোনার এই ক্রান্তিকালে সুস্থ থাকাটা আল্লাহর বড় নিয়ামত। আজকে আমি অনার্স 4th ইয়ারের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেই কোর্সটি তোমাদের রয়েছে, সেই কোর্সটিতে প্রথম আজকে একটি ক্লাস নিচ্ছি। তো 4th ইয়ারের যারা শিক্ষার্থীরা রয়েছে, আশা করি ক্লাসটি উপভোগ করবে। তো সকলকেই প্রথমেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। চলো আমরা তাহলে চলে যাই আমাদের ক্লাসে। ওয়েলকাম টু মাই ক্লাস। তোমাদেরকে সকলকেই অনলাইন এই ক্লাসটিতে স্বাগতম। This is me, Alamgir Hossain, lecturer, Department of Accounting, Podda Government College. আমরা জানি যে করোনা ভাইরাস একেবারেই চলে যাবে না, হয়তো এই ভাইরাসের উপস্থিতি থাকবে। তো আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে এবং এই করোনা ভাইরাসের যে প্রতিরোধ ব্যবস্থা, সেই প্রতিরোধ ব্যবস্থা ফলো করে চলতে হবে। তো চলো আমরা দেখে নেই যে করোনা ভাইরাসের প্রতিরোধ ব্যবস্থা কী কী রয়েছে। ফার্স্ট অফ অল, পরস্পর দূরত্ব বজায় রাখবে এবং খুব বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধুবে এবং বাসায় অবস্থান করবে। হাঁচি বা কাশির সময় মুখে রুমাল ব্যবহার করবে এবং একটা মাস্ক সবসময় পরিধান করবে। যখনই বের হবে তখনই মাস্ক নিয়ে বের হতে হবে এবং পরিধান করতে হবে। আর বাসার যে ইনফেক্টেড এরিয়াগুলো রয়েছে সেগুলোতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো থেকে ভাইরাস রিমুভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই ক্লাসের প্রথম দিকেই আমি তোমাদেরকে মাদকের কুফল সম্পর্কে বলতে চাই যে মাদক থেকে দূরে থাকো, মনটাকে শুদ্ধ রাখো। এই মাদকের সংশ্লিষ্টতা যখন তোমরা আসবে তখন তোমাদের জীবন থেকে, তোমাদের জীবনের সুন্দর যেই অধ্যায়গুলো আছে সেগুলো সমাপ্তি ঘটবে। এই জন্য মাদক থেকে সবসময় তোমরা নিজেকে দূরে রাখবে। আমি তোমাদেরকে এই মাদক নিয়ে ছোট্ট একটি ক্লিপ দেখাবো।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে মাদক কিভাবে পরিবার থেকে এবং সুন্দর দিনগুলো থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিতে পারে। এই জন্য সবসময় মাদকের থেকে দূরে থাকবে সে প্রত্যাশা রাখি। চলো আমরা চলে যাই মূল ক্লাসে। আমি ক্লাসের প্রথমে তোমাদেরকে কিছু ছবি দেখাবো। ছবিগুলো দেখে তোমরা ধারণা করবে যে আজকের আমি কোন টপিকের উপর তোমাদের ক্লাসটি নিচ্ছি। তাহলে দেখো ছবিগুলো। টাকার গাছের বীজ বপন। আসলেই কি টাকার গাছ রয়েছে? নিয়মিত পরিচর্যা করলে টাকার গাছের বীজ বপন করার পরে সুন্দর সেখান থেকে বড় গাছ হতে পারে। এবং একসময় কিন্তু সেই গাছ ফল উঠবে। তাহলে এই ছবিগুলো দেখার মাধ্যমে তোমরা কি তোমাদের টপিকটা পেয়েছো যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি? হোয়াটস দ্য টুডেস টপিক? ইয়েস, দিস ইজ ইনভেস্টমেন্ট। মানুষ যখন ইনভেস্ট করে তখন তার টাকার গাছ লাগায় এবং সেটাকে যদি সে নিয়মিত পরিচর্যা করে তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্ট থেকে ভালো একটা রিটার্ন এক সময় পাওয়া যাবে। তো আজকের টপিকটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইন্ট্রোডিউস টু লেসন বিনিয়োগ পরিচিতি। আজকের টপিক বিনিয়োগ পরিচিতি, অর্থাৎ টাকার গাছ রোপণ করা। তো আজকে আমাদের এই লেসনে আমরা যে জিনিসগুলো কভার করব সেগুলো হচ্ছে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট, ফিচার্স অফ ইনভেস্টমেন্ট, হোয়াই ডু উই ইনভেস্ট, ভেরিয়াস এরিয়া অফ ইনভেস্টমেন্ট, differences between investment and speculation. First of all, বিনিয়োগ কি? What is investment? Investment is committing money, committing time, committing energy. এই তিনটা জিনিসের সমন্বয়ে একটি বিনিয়োগ হয় এবং এই তিনটা জিনিসের সমন্বয় থাকলেই কেবল একটা বিনিয়োগ থেকে ভালো একটা রিটার্ন পাওয়া যায়। তো আমরা বিনিয়োগের একটি ডেফিনেশন এখানে দিচ্ছি, যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইনভলভস মেকিং এ স্যাক্রিফাইস অফ ইন দ্য প্রেজেন্ট উইথ দ্য হোপ অফ ডিরাইভিং ফিউচার বেনিফিট। তার মানে হচ্ছে যে বিনিয়োগ ওই ধরনের স্যাক্রিফাইস বা ত্যাগ বর্তমানের শিকারকে বোঝায় এবং যা ভবিষ্যতের বেনিফিট বা একটা সুবিধা পাওয়ার ইচ্ছাকে বোঝায়। আমরা যদি সংক্ষেপে বলি যে বর্তমানের ত্যাগ স্বীকার করে ভবিষ্যতে একটা সুবিধা পাবো, সেটাই হচ্ছে বিনিয়োগ। অর্থাৎ পোস্টপোন কনজিউশন, দ্য টু ইম্পর্টেন্ট ফিচার্স আর কারেন্ট স্যাক্রিফাইস, ফিউচার বেনিফিটস। বিনিয়োগের কিন্তু মূল কথা এটাই যে বর্তমানে ত্যাগ এবং ভবিষ্যতে সুবিধা পাওয়া। এখানে একটি ক্রিকেট খেলোয়াড়ের ছবি দেওয়া হয়েছে। তোমরা আশা করি এই খেলোয়াড়কে চিনে থাকবে। এই খেলোয়াড়কে একেবারেই মাঝামাঝি সময়ের দিকে ওনাকে মাঠে নামানো হয় এবং দল যখন একেবারে ক্লান্তি লগ্নে ঠিক তখনই তাকে মাঠে নামানো হয়। অর্থাৎ এই খেলোয়াড়ের কাজটা থাকে যে অবস্থানটা ধরে রেখে এরপরে ধীরে ধীরে দলকে এগিয়ে নেওয়া। এখানে কিছু উদ্ধৃতি এখানে আমরা লিখে দিয়েছি, এগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটু বলে রাখি, স্ক্রিনে যখন লেখা তোমাদের ভালোভাবে দেখা না যাবে তখন তোমরা ভিডিও রেজুলেশনটা একটু সেটিং থেকে বাড়িয়ে নেবে, তাহলে ক্লিয়ার লেখা দেখতে পারবে।
তাহলে বিনিয়োগটার জন্য আমাদের কি দরকার? বিনিয়োগের জন্য দরকার সঞ্চয় করা। এই জন্য আমরা বলছি যে সঞ্চয় করা অবশ্যই বিনিয়োগের জন্য আবশ্যক। তবে পরে আরও স্কোর করতে সক্ষম হওয়ার জন্য নিজের উইকেট সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক ক্রিকেট খেলে উইকেট বাঁচাতে পারেন, কিন্তু তার ফলাফলে একটি খুব নিম্ন সংখ্যার স্কোর হবে। তাকে কিছুটা ঝুঁকি নিতে হবে। কিছুটা ঝুঁকি নিয়ে উঁচু শট, ফিল্ডারদের মধ্যে ড্রাইভ বা কাট বা কোনোই দ্বারা হালকা আঘাত বা নাজেস দিয়ে তাকে কতগুলি বাউন্ডারি মারার প্রয়োজন হবে। অর্থাৎ নিজেকে যেমন সেভ করতে হবে এবং দলের প্রয়োজনে তাকে কিন্তু বাউন্ডারি মারতে হবে। একইভাবে একটি আর্থিক লক্ষ্য পূরণের জন্য, বেশি পরিমাণে অর্থ জমা করার জন্য, মুদ্রাস্ফীতিকে টেক্কা দেওয়ার জন্য একজনকে কিছু নির্দিষ্ট ঝুঁকি নিতেই হয়। বিনিয়োগের অর্থই হলো গণনা করা ঝুঁকিগুলো এবং গ্রহণ করা এবং সেগুলোকে পরিচালনা করা, সেগুলোকে একেবারে এড়িয়ে যাওয়া নয়। সাধারণ কথায় জমি জমা, ঘর বাড়ি, ব্যবসায় বাণিজ্য, অর্থ ব্যয় করাই হচ্ছে বিনিয়োগ। কিন্তু অর্থনীতিতে এই ধরনের ব্যয়কে বিনিয়োগ নামে আমরা অভিহিত করি না, কারণ এ বিনিয়োগ প্রকৃত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে না। এতে একজনের সম্পদ অন্যজনের কাছে শুধুমাত্র ট্রান্সফার হয়, হস্তান্তর হয়। অর্থনীতিতে বিনিয়োগ বলতে বোঝায় নতুন মূলধন দ্রব্যের উৎপাদনে অর্থ লগ্নি করা, খাটানো। অর্থাৎ সমাজে নতুন মূলধন দ্রব্য সৃষ্টিকেই বিনিয়োগ বলা হবে। এই লগ্নি করা অর্থের দ্বারা দেশে নতুন কলকারখানা, যন্ত্রপাতি প্রভৃতির উদ্ভব হলে, অর্থাৎ বর্তমানে আয় ও কর্মসংস্থান বাড়লে তবেই তাকে বিনিয়োগ বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা 3টি ছবি দেখতে পাচ্ছ। একজন জমি দেখাচ্ছে এবং জমির মধ্যে চিন্তা করছে যে একটা বড় একটা ভবন নির্মাণ করবে, এবং একটা ছবি হচ্ছে জাতীয় সঞ্চয়পত্রের এবং একটা ছবি হচ্ছে আমাদের ছোট্ট পরিবহন রিক্সার। এই স্থানগুলা এবং কাল পাত্র ভেদে এই বিনিয়োগটার আচরণ কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন তুমি এক জায়গায় কিছু টাকা ইনভেস্ট করে যখন তুমি জমি কিনছো, কিছু টাকা খাটাচ্ছ যে এই জমি থেকে ভবিষ্যতে তুমি ভালো একটা রিটার্ন পাবা বলে, তখন সেটা হয়ে যায় তার জন্য বিনিয়োগ। আবার কেউ ছোট ছোট সঞ্চয় করে কিছু টাকা জমিয়ে সেটা দিয়ে যদি জাতীয় সঞ্চয়পত্রের মতো একটা বিনিয়োগ সঞ্চয়পত্র ক্রয় করে, সেটা তার জন্য বিনিয়োগ হবে। আবার একজন রিক্সাওয়ালা, তার নিজের একটি রিক্সা রয়েছে, সে আরও একটি নতুন রিক্সা কিনে সে অন্যজনের কাছে ভাড়া দিল এবং সে সেখান থেকে কিছু কিছু ইনকাম পাচ্ছে। একসময় রিক্সাটাও তারই হবে। এটা রিক্সাওয়ালার জন্য কিন্তু বিনিয়োগ। তাহলে স্থান, কাল, পাত্র ভেদে বিনিয়োগের ধরনটা, বিনিয়োগের আচরণটা কিন্তু ভিন্ন হয়। আর সবাই কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বর্তমানে কিছু কিছু স্যাক্রিফাইস করে ফিউচারে কিন্তু বেনিফিট পাওয়ার একটা আশা। সুতরাং বলা যায় কি, বর্তমান ভোগ স্থগিত রেখে ভবিষ্যতে আয়ের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে তহবিল খাটানোই হচ্ছে বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিনিয়োগ কি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। নিশ্চিত সঞ্চয়কে অনিশ্চিত উপার্জনের লক্ষ্যে ঠেলে দেওয়ার নামই হচ্ছে বিনিয়োগ। কখনো তা আসে ফুলে ফেপে, আবার কখনো বিনিয়োগ থেকে মূলধনটা ফেরত পাওয়াই কষ্ট হয়। যাই হোক, সকল বিনিয়োগের জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হচ্ছে আয়, ঝুঁকি, নিরাপত্তা এবং তারল্য। আয় বা রিটার্ন। সকল বিনিয়োগের একটা বৈশিষ্ট্যই হচ্ছে আয় থাকতে হবে। এই বিনিয়োগটা করার পর থেকে আমি সেখান থেকে আয় পাব, একটা রিটার্ন আসবে। যখনই এই ধরনের কোনো প্রজেক্ট হবে না, অর্থাৎ যেখান থেকে আয় এক্সপেক্ট করা যাবে না, সেটাকে আমরা আসলে বিনিয়োগ বলতে পারি না। 2 নাম্বার হচ্ছে ঝুঁকি। যেহেতু আয় এবং ঝুঁকির মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, যখনই ঝুঁকি বেশি নিবে তখনই আয় বেশি হবে, ঝুঁকি কম হলে আয় কম হবে। অর্থাৎ এই বিনিয়োগের মধ্যে কিন্তু যেহেতু একটা আয়ের এক্সপেকটেশন আছে, সুতরাং এখানে কিন্তু ঝুঁকিও বিদ্যমান।
হ্যাঁ, ঝুঁকিটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু ঝুঁকি থাকবে। 3 নাম্বার হচ্ছে নিরাপত্তা। একজন বিনিয়োগকারী সবসময় একটা এক্সপেক্ট করেন যে তার বিনিয়োগের নিরাপত্তা থাকুক। বিনিয়োগে যেই যে মূলধনটা সে খাটাবে সেই মূলধনটার নিরাপত্তা থাকুক। তাহলে বিনিয়োগ হতে হলে তাকে অবশ্যই একটা নিরাপত্তা থাকতে হবে। তারল্য, এই বিনিয়োগ যে সকল জিনিসের মধ্যে করা হবে, যে সকল জিনিস ক্রয়ের মাধ্যমে করা হবে, সেই জিনিসগুলোর তারল্য থাকতে হবে। অর্থাৎ একজন বিনিয়োগকারী ইচ্ছে করলেই যেন সেই সুবিধাটা পায়, যাতে সে যেই খাতে বিনিয়োগ করেছে ওই খাত থেকে খুব দ্রুত সময়ের ব্যবধানে সে যেন নগদ টাকাটা ফিরে পেতে পারে। এ থেকে বোঝা যায় যে একজন বিনিয়োগকারী স্বভাবতই তার বিনিয়োগের তারল্য, তহবিলের নিরাপত্তা এবং স্বল্প ঝুঁকিতে সর্বাধিক আয় পছন্দ করেন। আমরা কেন বিনিয়োগ করব? হ্যাঁ, অনেকেই বিনিয়োগ না করেও তো ভালো আছে। তাহলে আমরা কেন বিনিয়োগ করব? হ্যাঁ, একজন বিনিয়োগকারী সাধারণত ঋণমুক্ত কারণে বিনিয়োগ করে থাকেন। 1 নাম্বার হচ্ছে আয় সর্বোচ্চকরণ, 2 নাম্বার হচ্ছে সম্পদ বৃদ্ধি, 3 নাম্বার হচ্ছে ঝুঁকি সর্বনিম্নকরণ, 4 নাম্বার মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষা কবচ, 5 নাম্বার ভবিষ্যৎ বুক বৃদ্ধি। আয় সর্বোচ্চকরণ, যখনই কেউ বিনিয়োগের আকাঙ্ক্ষা করবে, বিনিয়োগের চেষ্টা করবে, তখনই তার একটা মনের মধ্যে একটা আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, সেটা হচ্ছে তার যে বিনিয়োগটা করছে সেখান থেকে সে সর্বোচ্চ আয়টা তুলে নেবে। অর্থাৎ এই বিনিয়োগ থেকে একটা অবশ্যই আয় তার করতেই হবে। এই জন্যই কিন্তু এই আয়ের আশায় কিন্তু বিনিয়োগকারী বিনিয়োগ করে থাকে। 2 নম্বর হচ্ছে সম্পদ বৃদ্ধি। একটা সম্পদ কেনার মাধ্যমে যখন বিনিয়োগ করে, কেউ চায় যে সেখান থেকে আরও একটি সম্পদ আসুক। আমি যদি একটা রিক্সাওয়ালার উদাহরণ দিই, যে সে একটা রিক্সা যখন ভাড়া দিয়ে একটা আয়ের ব্যবস্থা করে, তখন কিন্তু সে চায় যে আরও একটি রিক্সা তার হোক। এভাবে কিন্তু সম্পদ বৃদ্ধির একটা আশায় মানুষ বিনিয়োগ করে। ঝুঁকি সর্বনিম্নকরণ, মানুষ সারা জীবনই কোনো না কোনো ঝুঁকির মধ্যে অবস্থান করে। সবসময় একটা ঝুঁকি তার মধ্যে থাকেই। জীবনে চলার পথে অনেক ধরনের ঝুঁকি আছে, আর এই ঝুঁকিগুলো সে মিনিমাইজ করার জন্য, সর্বনিম্ন করার জন্য সে কিন্তু বিনিয়োগ করে থাকে। 4 নাম্বার মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষা কবচ। তোমরা তো মুদ্রাস্ফীতি বুঝো, অর্থাৎ দেশের টাকার মূল্যমান কমে যাওয়া। এখন আমি 10 টাকা দিয়ে একটা কলম কিনতে পারছি, হ্যাঁ, একসময় অনেকগুলো টাকা দিয়ে এই কলমটাই কিনবো। অর্থাৎ টাকার ভ্যালুটা কমে যাবে, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে মানুষ বিনিয়োগ করে থাকে। এটা কেন করে? মানুষের জীবনযাত্রার মান যাতে নিয়ন্ত্রণ থাকে, জীবনযাত্রার মান যাতে সমুন্নত থাকে। এখন আমি দিনে একটা আপেল খাই, আমি যদি এটাকে বজায় রাখতে চাই, তাহলে আমাকে ভবিষ্যতের জন্য আমাকে বিনিয়োগ করতে হবে, আমাকে অর্থ জমাতে হবে। 5 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ ভোগ বৃদ্ধি। ভবিষ্যতে আমরা ভোগ বৃদ্ধির জন্য বিনিয়োগ করব। সংসারে এখন 2 জন মানুষ আছে, সদস্য আছে, ভবিষ্যতে আরও যখন সদস্য বৃদ্ধি পাবে, তাদের জন্য যে ভোগ বৃদ্ধি করা লাগবে, সেইগুলোর জন্য কিন্তু আমরা বিনিয়োগ করে থাকি। অতএব উপার্জন এবং সম্পদের মূল্য বৃদ্ধি বিনিয়োগের মূল উদ্দেশ্য। আমরা কোথায় বিনিয়োগ করতে পারি? বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র রয়েছে। 1 নম্বর হচ্ছে ট্রেজারি বিল, অর্থাৎ সরকার কর্তৃক যে স্বল্পমেয়াদী ঋণপত্রগুলো ইস্যু করা হয়, সেগুলো যদি আমি কিনে রাখি, তাহলে ঝুঁকিমুক্ত একটা বিনিয়োগ, যা স্বল্পমেয়াদী এবং যা থেকে ভালো একটা রিটার্ন আসতে পারে। 2 নম্বর হচ্ছে সঞ্চয় সার্টিফিকেট। বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, সঞ্চয় সার্টিফিকেট বিক্রি করে থাকে, সেগুলো আমি কিনে বিনিয়োগ করে রাখতে পারি। 3 নম্বর হচ্ছে বাণিজ্যিক পত্র, অর্থাৎ জামানতবিহীন স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র। বাণিজ্যিক পত্র হচ্ছে যে বাকিতে ক্রয় করার একটা অঙ্গীকারপত্র, যা আমি অমুক তারিখে আপনার পেমেন্টটা দিয়ে দেবো। এই যে সময়টা তার টাকা দেওয়া লাগলো না, এটাকে সে বিনিয়োগ হিসাবে কাউন্ট করতে পারে। অর্থাৎ এই সময়ের যে অন্য অপরচুনিটি, এই যে টাকা দেওয়া লাগলো না, এই টাকাটা অন্য জায়গায়, অন্য খাতে সে যদি বিনিয়োগ করতে পারে, তাহলে এটা তার জন্য একটা রিটার্ন আসার একটা ব্যবস্থা।
4 নম্বর হচ্ছে বিভিন্ন মেয়াদে ডিপোজিট। বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন মেয়াদে ডিপোজিট করার ব্যবস্থা রয়েছে, যা একটি বিনিয়োগ বলে আমরা ধরতে পারি, যে এই মেয়াদগুলো শেষে আমরা রিটার্ন সহ মূলধনটা ফেরত পাই। তাহলে এটা হচ্ছে এক ধরনের বিনিয়োগ। এরপর হচ্ছে পুনঃক্রয় চুক্তি। আমি কারো কাছে একটা জিনিস বিক্রি করলাম, এই চুক্তিতে যে ভবিষ্যতে আমি তার কাছ থেকেই অধিক মূল্যে বা একটা প্রফিট সহ মূল্যে তার থেকে আমি ওই পণ্যটা কিনে নিব, এটাকে বলা হয় পুনঃক্রয় চুক্তি। এর মাধ্যমে আমি কি করলাম? বিনিয়োগ করলাম। 6 নম্বর হচ্ছে শেয়ার বা ঋণপত্র ক্রয়। বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার বা ঋণপত্র বিক্রি করে, যেই শেয়ার বা ঋণপত্রগুলো আমরা ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করতে পারি। এরপর আমরা আসি যে বিনিয়োগ বনাম ফটকা ব্যবসা, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ইনভেস্টমেন্ট অ্যান্ড স্পেকুলেশন। আচ্ছা, অনেকে বিনিয়োগ এবং ফটকা ব্যবসাকে মিলিয়ে ফেলেন। আসলে এই দুইটার মধ্যে ব্যাপক তফাৎ। আমরা এখানে কয়েকটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট অফ অল, উদ্দেশ্য। বিনিয়োগের উদ্দেশ্যটা কি থাকে? যে বারবার আয় করা। বিনিয়োগের যেই সোর্স, সেই সোর্স থেকে আমি বারবার আয় করবো, এবং মেয়াদ শেষে মূলধনই আয়টা, অর্থাৎ পুরো যে মূলধনটা বিনিয়োগ করেছে সেটা ফেরত পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আর ফটকা ব্যবসার ক্ষেত্রে একেবারেই, অর্থাৎ একবারেই সব আয়, বারবার ইনকাম হবে না, মূলধনই একসময় ফেরত পাওয়ার কোনো প্রশ্ন নাই, অর্থাৎ একবারেই যা করা সেই আয়টা হবে। 3 নম্বর হচ্ছে মেয়াদ। বিনিয়োগটা হয় দীর্ঘমেয়াদে, যেখান থেকে ছোট ছোট ইনকাম পাশাপাশি এরপর একসময় যে মূলধনটা ফেরত আসে। আর ফটকা ব্যবসায় হঠাৎ অর্থাৎ স্বল্প মেয়াদি। 3 নম্বর হচ্ছে ঝুঁকি। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিটা কন্ট্রোলেবল থাকে, নিয়ন্ত্রণ থাকে, কম থাকে। আর ফটকা ব্যবসায় হঠাৎ করেই অনেক ঝুঁকি নিতে হয়। মুনাফা। বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা তুলনামূলকভাবে কম, কিন্তু ফটকা ব্যবসার ক্ষেত্রে মুনাফাটা যেহেতু অনেক রিস্ক নিতে হয়, মুনাফার পরিমাণটা অবশ্যই বেশি হয়। হ্যাঁ, সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কিন্তু ঢের বেশি। আবার বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কম। ফলাফল। বিনিয়োগের ফলাফলটা কি? সারা দেশের অর্থনৈতিক উন্নয়ন। যখন দেশের মানুষ বিনিয়োগে উৎসাহী হবে এবং সঠিক বিনিয়োগ উৎসাহী হবে, তখন সারা দেশে জিডিপি বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আর ফটকা ব্যবসার ক্ষেত্রে বাজারে যে স্থিতিশীলতা আছে সেটা নষ্ট হয়ে যায়। হঠাৎ হঠাৎ এসে হঠাৎ হঠাৎ ব্যবসা করা। আমাদের কিছু সিজনাল ব্যবসা আছে, ওসব সিজনাল ব্যবসার ক্ষেত্রে যে হঠাৎ করে কিছু কিনে নিলাম, আবার বিক্রি করে হঠাৎ করে লাভ করলাম, এগুলো হচ্ছে ফটকা ব্যবসা বা ফটকা কারবারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে একজন লোক অধিক লাভের আশায় জুয়া খেলায় 50,000 টাকা খাটালো, এটা কেমন ধরনের বিনিয়োগ? মাথা খাটাও আর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা, একসময় কিন্তু বিনিয়োগের যে ফলাফল সেটা হচ্ছে যে আমরা সকলে মিলে বিজয়ী, এটা হচ্ছে বিনিয়োগের ফলাফল। ফটকা ব্যবসায়ী বা জুয়া খেলা যেগুলো মানুষ বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট করে অনেক সময়, এগুলা কিন্তু সকলে মিলে বিজয়ী নয়। আজকের পাঠফল থেকে তোমরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে বিনিয়োগের বিকল্প নেই, অবশ্যই বিনিয়োগ করতে হবে, ছোট হোক সেটাও বিনিয়োগ হিসেবে তোমাদেরকে উৎসাহী হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে সাবস্ক্রাইব করলে তোমরা নেক্সট যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা অটোমেটিক্যালি তোমাদের আইটিতে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।